শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের কবিতা সেই দিন এই মাঠ আলোচনা করব। এর আগেও অনেক কবিতা দেওয়া হয়েছে, তো আজকে আলোচনা করব সেই দিন এই মাঠ। লিখেছেন জীবনানন্দ দাশ। এখানে জীবনানন্দ দাশের সুন্দর করে পরিচয়ও দেওয়া আছে। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। এবং এখানে বাদবাকি আছে, আমি মৃত্যু সালটা বলি যে তিনি 1954 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 14ই অক্টোবর আহত হন ট্রাম দুর্ঘটনায় এবং 22শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তো এখানে বাদ বাকি পরিচয় তো তার সুন্দর করে দেওয়া আছে, একটু পরে নিও, কারণ আমি একটু কবিতাটি আলোচনা করব। কবিতাটি আলোচনায় চলে যাব। তো কবিতাটি হচ্ছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে কবিতাটির হেডলাইনে আছে সেই দিন এই মাঠ। তো সেই দিন বলতে কবি এখানে বুঝিয়েছেন যে সেই দিন, যেদিন কবি থাকবেন না, যেদিন মারা যাবেন। আর এই মাঠ বলতে বোঝানো হয়েছে যে এই পৃথিবীকে, পৃথিবীকে অর্থাৎ এই প্রকৃতিকে বোঝানো হয়েছে এই মাঠ বলতে। তো এই হলো সেই দিন এই মাঠ। তো সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, স্তব্ধ মানে নীরব, নিস্তব্ধ হবে না জানি কোন দিন? কবি যেদিন থাকবেন না সেই দিনের কথা বলেছেন, যে আমি যেদিন থাকবো না সেদিন কিছুই স্তব্ধ হবে না, সব কিছুই চলমান থাকবে প্রকৃতির নিয়মে। এই নদী নক্ষত্রের তলে, এই নদী, কবির দেখা যে নদী, সেই নদী নক্ষত্রের তলে, নক্ষত্র উপরে আছে, এই নক্ষত্রের তলে যে নদী বহমান, সে নদীও একদিন গতিময় থাকবে, অর্থাৎ বহমান থাকবে। সেই দিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। পৃথিবীতে কি স্বপ্নগুলো ঝরে যাবে? হ্যাঁ, সোনার স্বপ্ন, অর্থাৎ মানুষ তো, একজন মানুষ মারা গেলে মানুষের স্বপ্নগুলো কিন্তু চলে যাবে না, মানুষের স্বপ্নগুলো থেকে যাবে, বাস্তবায়ন হোক। কারো স্বপ্ন হয়তো বাস্তব হবে, কারো স্বপ্ন হবে না, কিন্তু স্বপ্ন মানুষ দেখতেই থাকবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ কি করবে? স্বপ্ন দেখতেই থাকবে। এই জন্য কবি বলছেন সেই দিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। যেদিন আমি থাকবো না সেদিনও স্বপ্ন দেখবে। হ্যাঁ, মানুষ পৃথিবীর নিয়মে, মানুষ থাকবে না, পৃথিবীর নিয়মে চলবে, প্রকৃতির নিয়মে চলতেই থাকবে। আমি চলে যাব বলে, চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। আমি চলে যাব বলে, অর্থাৎ একদিন হয়তো কবি কেন, আমরাও একদিন চলে যাব। তো সেই দিন প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে। তো সেই দিন কবি যেদিন চলে যাবেন সেদিন চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে। শীতকালে চালতা ফুল ফুটে। চালতা ফুল, গ্রামে যারা আছো তারা অবশ্যই চালতা ফুলকে চেনো। চালতা ফুল সাইজে একটু বড় হয়, বড় সড়ো আকারের। শিশিরে যখন ভিজে যায় তখন খুব সুন্দর একটা সৌন্দর্যের সৃষ্টি হয়। তো সেই সময় একটা কাঁচা গন্ধ বের হয়। হ্যাঁ, তো সেই গন্ধটা বলা হয়েছে নরম গন্ধের ঢেউ। নরম গন্ধ বলতে হালকা মৃদু গন্ধ যেটাকে বলা হয়। যখন শিশিরে এই চালতা ফুল ভিজে যাবে তখন কি নরম গন্ধ বের হবে না? তখনও তো নরম গন্ধে কি হবে? ছড়াবে। নরম গন্ধ পৃথিবীতে ছড়াবেই চালতা ফুল। আমি থাকবো না, কিন্তু চালতা ফুল শিশিরের জলে ভিজে নরম গন্ধ ছড়াবেই। এই জন্য বলছেন যে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। অর্থাৎ চালতা ফুল যখন ভিজে যায় তখন এক ধরনের কি হয়? হালকা মৃদু গন্ধ বের হয়। হ্যাঁ, সেই গন্ধটার কথা বলা হয়েছে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচা, এখনও গ্রামে লক্ষ্মী পেঁচা যখন সন্ধ্যায় আসে, সন্ধ্যা ছাড়া সাধারণত লক্ষ্মী পেঁচাকে দেখা যায় না। তো সন্ধ্যায় যখন লক্ষ্মী পেঁচা বাড়ির আনাচে কানাচে আসে তখন বলা হয় যে লক্ষ্মী পেঁচা কি মঙ্গলের বার্তা নিয়ে আসে, যদি লক্ষ্মী পেঁচা আসে। তো এরকম লক্ষ্মী পেঁচা আমরা
জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাতে লক্ষ্মী পেঁচাকে দেখেছি। হ্যাঁ, আবার আসিব ফিরেতে পেয়েছিলাম এই লক্ষ্মী পেঁচাকে। তো সেই লক্ষ্মী পেঁচা কী করছে এখানে, লক্ষ্মীটির তরে গান গাবে নাকি? লক্ষ্মীটি বলা হচ্ছে যে বাড়ির বধূ যারা থাকে তাদেরকে লক্ষ্মীটি সম্বোধন করা হয়। তো লক্ষ্মী পেঁচা কি প্রতিদিন এসে গান গাবে না? আমি যদি চলে যাই, গাবে তো। লক্ষ্মী পেঁচাও থাকবে, তার গানও থাকবে লক্ষ্মীটির তরে। কী গান গাবে? মঙ্গলের গান গাবে। হ্যাঁ, লক্ষ্মী পেঁচা গান গাবে তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এটা আরেকবার বলেছি। তো সোনার স্বপ্ন পৃথিবীতে কবে আর ঝরে, মানে স্বপ্ন মানুষ দেখতেই থাকবে, স্বপ্ন কখনো ঝরে পড়বে না। স্বপ্ন হয়তো বা বাস্তবায়ন হবে, নাও হতে পারে, কিন্তু আমি হয়তো থাকবো না। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চারিদিকে শান্ত বাতি বলতে বোঝানো হয়েছে চাঁদের আলোকে। হ্যাঁ, চারিদিকে, পৃথিবীর চারিদিকে শান্ত বাতি, মানে যে যখন চাঁদের আলো আসে তখন পৃথিবীটা কত শান্ত মনে হয়। হ্যাঁ, ভিজে গন্ধ অর্থাৎ যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে একটা কাঁচা গন্ধ পৃথিবীতে সৃষ্টি হয়, সেই গন্ধ। এবং মৃদু কলরব হচ্ছে পাখির যে কলকাকলি, সেটাকে কলরব বলা হয়। তো এই কলরব কী হবে, চারিদিকেই থাকবে। চারিদিকে শান্ত বাতিও থাকবে, ভিজা গন্ধও থাকবে, মৃদু কলরবও থাকবে। এবং খেয়া নৌকাগুলো কী করে, এসে চরের খুব কাছে এসে ভিড়বে। হ্যাঁ, আমি হয়তো থাকবো না, কিন্তু প্রকৃতির নিয়মে যে এগুলো থেকে যাবে। কি কি? চারিদিকে শান্ত বাতিও থাকবে, ভিজে গন্ধও থাকবে, কলরবও থাকবে, আমি হয়তো থাকবো না। এবং খেয়া নৌকাগুলো, যে নৌকাগুলো নদী পার করে এপার থেকে ওপারে আসে, যাওয়া আসা করে, সে নৌকাগুলো কী করবে, চরে এসে একসময় কী হবে, সন্ধ্যায় চরে এসে থাকবে। হ্যাঁ, অনেকগুলো নৌকা একসঙ্গে বাঁধা হবে, খুব সুন্দর লাগবে। প্রকৃতির নিয়মে সেগুলো চলতেই থাকবে। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু এই মাঠে এই নিয়মগুলো থেকেই যাবে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। পৃথিবীর এই যে গল্পগুলো বললাম, কবি এখানে যে বলছেন, তো এই গল্পগুলো থেকে যাবে। এশিরীয় ধুলো, অর্থাৎ এশিরীয় এবং বেবিলন দুটি হচ্ছে সভ্যতা। এই সভ্যতা, এশিরীয় সভ্যতা ধুলো হয়ে গেছে, বেবিলন সভ্যতা ছাই হয়ে গেছে। অর্থাৎ মানুষের গড়া যে সভ্যতাগুলো আছে, যত বড় বড় অট্টালিকা তৈরি করেছে মানুষের, যত বড় বড় আজকে অনেক বড় বড় টাওয়ার অট্টালিকা তৈরি হয়ে গেছে, কিন্তু একদিন সব ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি এশিরীয় যে সভ্যতা, বিশাল সভ্যতা, ছাই হয়ে গেছে, বেবিলন ছাই হয়ে গেছে। একদিন সব কী হবে, ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু প্রকৃতির যে নিয়ম, সে নিয়ম থেকেই যাবে। একদিন দেখা যাবে যে অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে, কিন্তু প্রকৃতি মানে নিজের নিয়মে চলতেই আছে। এখানে কবি বলতে চেয়েছেন যে আমি হয়তো থাকবো না, কিন্তু প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির যে বহমান একটা ধারা, সে বহমান ধারা কিন্তু থেকেই যাবে। আমি একদিন থাকবো না। শিক্ষার্থীগণ, কবিতাতে এতটুকুই এখানে বোঝানো হয়েছে। তো কবিতা পড়লে, বুঝলে, পাঠ পরিচিতি পড়তে হয় না। তারপরে আমি একটু পাঠ পরিচিতিটা পড়াইতেছি। পাঠ পরিচিতিটা কী আছে, যে পাঠ পরিচিতি আছে, সেই দিন এই মাঠ। কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত হয়েছে। সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে তেমন চলে বিনির্মাণ। মানে একদিকে যেমন গড়ে মানুষ, আর একদিকে কী হয়, ক্ষয়িষ্ণু, ধ্বংস হয়ে যায়। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতি তার চিরকাল ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুল পড়ে শীতের শিশির। লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমান মানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগৎ সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। তো বলা হয়েছে যে একদিন কি, কবি থাকবে না, আমরা থাকবো না, পৃথিবীর মানুষগুলো থাকবে না,
কিন্তু পৃথিবীর নিয়মে চলবে, ঠিক যেভাবে আজকে চলছে কালও সেভাবে চলবে। সব কিছু বহমান থাকবে, নৌকা, আকাশ, হ্যাঁ, তোমার চাঁদের আলো, সূর্যের আলো, সব কিছুই থাকবে। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত সবই থাকবে, কিন্তু আমরা মানুষের গড়া তৈরি জিনিস এবং মানুষ এরাই শুধু থাকবে না। ঠিক আছে, যে কবিতাটিতে এতটুকুই বোঝানো হয়েছে। আমি আশা রাখি বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে।